তো সেল বাড়ার জন্য রিকুইজিশন ম্যানেজমেন্ট একটা ভাইটাল রোল প্লে করে, খুবই গুরুত্বপূর্ণ। প্রোডাক্ট ভালো থাকলে সেল ভালো হবে, সাইজ ভালো থাকলে সেল ভালো হবে, কালার কালেকশন ভালো থাকলে, ভেরিয়েশন থাকলে সেল ভালো হবে। এটা সবাই বুঝে, এটা একদম কমন সেন্স। তো এই জায়গাটা অ্যাড্রেস করে প্রত্যেককে কাজ আদায় করে নিতে হবে, এবং তারাও অ্যাক্টিভ থাকবে, জব দিয়ে তার জায়গাটা পাইবা। সে সচেতন থাকবে যে ম্যানেজার ভাই যে কোনো সময় কাছে জিজ্ঞাইতে পারে কোন মাল আটকাইছে, কোনটা কোন সাইজ চলতেছে না, কোনটা চলতেছে, কোনটা লাগবে, কোন কালার লাগবে, রিকুইজিশন দাও। সাইড বাই সাইড যদি আমরা প্রত্যেকের কাছে রিকুইজিশন কালেক্ট করি, তাহলে তার প্রোডাক্ট নলেজটা বাড়বে, তার প্রোডাক্ট যে খুইলা নাড়াচাড়া করে তখন কাজ করবে নাকি। তো সেলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এরপরে হচ্ছে কাস্টমারকে সুন্দর ব্যবহার দিয়ে কাস্টমার থেকে কাস্টমার বাড়ানোর জন্য যে কথাবার্তা বলা, সময় দেওয়া, হাসি খুশি রিসিভ করা, থ্যাংক ইউ স্যার আবার আসবেন, এই প্র্যাকটিসটা অলওয়েজ করতে হবে। প্রত্যেকটা সেলসম্যান বাধ্যতামূলক সালাম দিবে, ম্যানেজার ব্যাগ দেওয়ার সময় থ্যাংক ইউ স্যার আবার আসবেন, আসসালামু আলাইকুম। এটা কমন প্র্যাকটিসে নিতে হবে। অ্যাজ এ ব্র্যান্ড আমরা সবসময় এটা মুখস্থ কথা বলবো, ব্যাগ হাতে দিব, থ্যাংক ইউ স্যার আবার আসবেন, আসসালামু আলাইকুম। এই প্র্যাকটিসটা যদি আমরা সবসময় সব ব্রাঞ্চ প্র্যাকটিস করি, কে কোন ব্রাঞ্চ কি কোন ব্র্যান্ড কি করলো আমগো দেখে লাভ নেই, আমরা আমাদের মতো করেই তৈরি হয়েছি, তৈরি করে চালাবো। তাহলে কাস্টমার অন্য জায়গায় যদি যে সালাম না পায়, থ্যাংক ইউ স্যার না পায়, আমার এনে তো পাবে। তার ভিতরে ভালো লাগা কাজ করবে, আমার সেলসম্যানের ব্যবহার, আমার ম্যানেজারের ব্যবহার, আমার শোরুমের গেট আপ সেট আপ সবকিছু একটা ভালো লাগা কাজ করবে। এই ভালো লাগা থেকে ভালো প্রাইস দিতেছি, ভালো প্রচার করতেছি, ভালো কালেকশন দিতেছি, সবগুলাই ব্যাটে বলে একটা সমন্বয় হবে। তখন এই কাস্টমারের ভিতরে একটা ভালো ধারণা নিয়ে সে একটা প্রোডাক্ট কিনে যাবে। তারপরে সে তার বন্ধু মহলে বা তার আত্মীয় স্বজনের কথা উঠলে সে মনের অজান্তেই আমাকে মার্কেটিং করবে, আমাদের ইজিকে মার্কেটিং করবে নাকি। কি মার্কেটিং করবে? যে শার্টটা তো খুব সুন্দর করতে কিনলাম, এটা তো ইজি থেকে নিছি, খুব ভালো, আমার একটা শার্ট কিনবো, চলো চলেন আমি যাবো না, হয় না এরকম? কাস্টমার থেকে কাস্টমার বাড়ে, কাস্টমারের কাছে কাস্টমার। আর এটা যদি ওই সেলসম্যানের ব্যবহার ভালো না হইতো, গুরুত্ব না দিত, বা এই কথাগুলা যেগুলা বললাম এইভাবে ব্যবস্থা না দেওয়া হইতো, তাইলে ওই কাস্টমার অত সিরিয়াসলি আকবারায় বলতো না, দোষ কেমন যেন আশা ভাব লয়ে থাকে, একটা নেগেটিভ মনে করলে ওইটা আর ওই প্রসঙ্গ আর কেউ আগাইতই না। এবং তখন দেখা গেলো 4-5টা ফ্রেন্ড থাকলে যে আমিও কিনবো, চল আমিও কিনবো, এরকম হয় না ব্যাপারটা, কিন্তু এইভাবেও হয়। তো সেল বাড়ানোর স্বার্থে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তারপরে কি আছে আমাদের, তারপরে হচ্ছে যে সেলের ক্ষেত্রে আমরা সবসময় গত বছর চলতি মাসে কত করছিল, আমি যদি নাও থাকি, আগে যে ছিল তার কাছ থেকেও ইনফরমেশন বা অফিস থেকে ইনফরমেশন নিতে হবে। গত বছর আমি সাবার 30 শোরুমে সেপ্টেম্বরে সেল করছিল 25 লাখ। আমি 25 লাখের থেকে যেন আমার বানামে আমি 1 লাখ 2 লাখ বেশি হইলেও যেন আমার থাকে, মানে আমি 26 করি 27 করি, এটা যেন আমার বলতে পারি যে আমি প্লাস করছি। আমি বলি নাই যে 25-এ 50 করো, 25 থেকে যেন নিচে না নামে। আমি কথা বুঝাইতে পারছি? খরচ তো কমে নাই, সেল তো বাড়াইতে হবে। কারণ গত বছর সেপ্টেম্বরে যে স্যালারি ছিল, এবারে সেপ্টেম্বরে স্যালারি বাড়ছে না, বিদ্যুৎ বিল বাড়ছে না, অন্যান্য খরচ বাড়ছে না। সুতরাং আমি যদি সেলের ধারাবাহিকতাও একটু না বাড়াই, তাহলে কি টিকে থাকা সম্ভব? আমি কি বুঝাইতে পারছি? খুব কঠিন করে বলতেছি না, খুব সহজ ভাষায় বলতেছি। অর্থাৎ গত বছরের সেপ্টেম্বরে যদি 25 লাখ টাকা সাবাত্রী 1 মাসে সেল করে থাকে, কথার কথা, তাহলে তার অবশ্যই টার্গেট থাকবে যে আমি যেন 27-28 করতে পারি। 27-28 করতে হইলে আমার কি প্রোডাক্ট সেল হয়েছিল, কি প্রোডাক্ট লাগবে, কি করণীয় মাথায় নিয়ে যদি সেলসম্যানদের নিয়ে প্রোডাক্ট নিয়ে বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে কাজ করা হয়, এবং কাস্টমার আসলে যেন ফেরত না যায়, সর্বোচ্চ চেষ্টাটুকু অব্যাহত থাকে, তাইলে ইনশাল্লাহ আশা করা যায় সেলটা হয়, তাই না?